পরবর্তী যে লেকচারগুলো এগুলো কিছুই বুঝবে না, এবং পরবর্তী লেকচারের সকল কিছু বুঝতে আজকের যে লেকচারটা আছে এটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমি আশা করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সবটা ক্লাস দেখবা, না বুঝলে পুনরায় আবার দেখবা। কারণ হচ্ছে এই ক্লাসটার উপর নির্ভর করবে ডিজিটাল ডিভাইসের পরবর্তী ক্লাসগুলো। তো চলো আমরা দেখি যে ডিজিটাল ডিভাইসের প্রথম অংশে কি থাকছে। বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার প্রথম টপিকটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান অ্যালজেব্রার মাঝে ব্যবহৃত যা সংখ্যাগুলো ব্যবহার করা হবে তা হচ্ছে হয় 0 না হয় 1, হয় 0 না হয় 1, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করবে। 0 দিয়ে বোঝানো হয় কোনো একটা ডিভাইস অফ আছে, আর 1 দিয়ে বোঝায় কোনো একটা ডিভাইস অন আছে। সে এই এই স্মার্ট বোর্ডটা এটাকে এখন অন করা আছে, অর্থাৎ এর পজিশন এর স্ট্যাটাস হচ্ছে 1। এটাকে যদি আমি অফ করে দিই তাহলে এর স্ট্যাটাস হবে 0। তাহলে 0 দিয়ে সকল নেতিবাচক বা না সূচক জিনিসগুলো বোঝানো হবে, 1 দিয়ে সকল হ্যাঁ সূচক বা ইতিবাচক টপিকগুলো বোঝানো হবে। মনে করো যে এখন আমি তোমাদের লেকচার নিচ্ছি, মানে হচ্ছে 1। আমি এখন লেকচার দিব না, তাহলে সেটা হবে হচ্ছে 0। যে কোনো ধরো যে আগামীকাল কোচিং খোলা থাকবে তাহলে হবে 1, আগামীকালকে কোচিং বন্ধ থাকবে তাহলে হবে 0। এইভাবে সকল নেতিবাচক টপিকগুলো বোঝানো হবে 0 দিয়ে, এবং সকল ইতিবাচক টপিকগুলো বোঝানো হবে 1 দিয়ে। তাহলে এই বুলিয়ান ধ্রুবক মানে হচ্ছে যদি কোনো একটা 0 নেওয়া হয়, এই 0 তাহলে 0 হবে একটা ধ্রুবক, আবার আরেকটা হতে পারে কি 1, তবে 1 হবে একটা ধ্রুবক। তাহলে ধ্রুবক কয় ধরনের হতে পারে? হয় 0 না হয় 1। 0 হলে 0ই, তার মান 1 হইতে পারবে না। 1 হলে 1, তার মান 0 হইতে পারবে না। তাহলে বুলিয়ান ধ্রুবকের মান কয় ধরনের হইতে পারে? হয় 0 না হয় 1, অর্থাৎ দুইটা বুলিয়ান ধ্রুবক হইতে পারে। তো আমরা বুলিয়ান ধ্রুবকের সংজ্ঞা লিখতে পারবো, যে বুলিয়ান রাশির মান সর্বদা একই থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়। বুলিয়ান ধ্রুবকের মান 0 বা 1 এ নির্দিষ্ট থাকে। অর্থাৎ মনে করো যে আমি যদি বলি যে a = 0, তো এটা যদি ধ্রুবক হয় এর মান 0ই, 1 হবে না। আর যদি a = 1 হয় তবে এর মান 1ই, সে 0 হবে না। তার মানে কি কয় ধরনের আমরা ধ্রুবক পাবো? হয় 0 না হয় 1। তাহলে বুলিয়ান ধ্রুবক কয়টা? দুইটা, একটা 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। নেক্সট, বুলিয়ান চলক। চলকটা আর ধ্রুবকটা একটু পরিবর্তন। কি? এ যদি একটা চলক হয় তার মান 0 হইতে পারে, 1 ও হইতে পারে। এখানে একটা প্যাচ লাগবে। এখানে মনে করবা যে যে এটাও তো স্যার ধ্রুবকের ক্ষেত্রে তো একই কথা বললেন না। ধ্রুবকের ক্ষেত্রে হচ্ছে এর মান যদি 0ই হয় সেটা 0ই, আর 1 হবে না। আর যদি 1ই হয় তবে 1ই, আর 0 হবে না। আর চলকের ক্ষেত্রে হচ্ছে এর মান 0 হতে পারে, 1 ও হতে পারে। এর মান 0 হতে পারে, 1 ও হতে পারে। একই অঙ্কের মধ্যে এর মান 0 হতে পারে, 1 হতে পারে। কিন্তু ধ্রুবকের ক্ষেত্রে 0 0ই, 1 1ই। বুঝতে পারছো? এখন আমরা একটা উদাহরণ দিই। ধরো চলক আর ধ্রুবক বুঝতে কি, আমরা যদি ধ্রুবকের ক্ষেত্রে বলি যে পাই এর মান কত? 3.1416। এই পাই এর মান সারা জীবনেই 3.1416, ছোট বৃত্ত হোক বড় বৃত্ত হোক সকল বৃত্তের ক্ষেত্রে পাই এর মান 3.1416। এটা আমাদের বেলাও এই দেশের ক্ষেত্রে 3.1416, পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেও পাই এর মান 3.1416। তাহলে পাই এর মান যেহেতু ফিক্সড, পরিবর্তনশীল না, তাহলে এই পাইকে বলা হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর আমি যদি বলি যে পিটার বয়স x, পিটার বয়স x, তাহলে x যদি পিতার বয়স ধরা হয়, এই x আমার পিতার ক্ষেত্রে হবে x এর মান একটা, তোমার পিতার ক্ষেত্রে হবে x এর মান আরেকটা। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থীর পিতার বয়সের ক্ষেত্রে x এর মান পরিবর্তনশীল। তাহলে x এর মান এক একজন পিতার ক্ষেত্রে এক একটা বয়স হতে পারে। তাহলে x এর মান পরিবর্তনশীল। এই x হবে চলক আর পাই হবে ধ্রুবক। যার মান পরিবর্তন হতে পারে না তাকে বলা হয় ধ্রুবক, যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। তো যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবক কয় ধরনের হবে? হয় 0 না হয় 1। আর বুলিয়ান চলকও কয় ধরনের হবে? দুই ধরনের। ওই চলকটার মান হয় 0 না হয় 1, এর বাইরে যাবে না। যে সকল বুলিয়ান রাশির মান পরিবর্তনযোগ্য তাকে বুলিয়ান চলক বলে। বুলিয়ান চলক হিসেবে ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করা হয়। তবে বুলিয়ান চলক বোঝাতে এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণমালা বোঝানো হবে, আর যে কোনো বর্ণ বোঝানো হবে যে বর্ণগুলোর মান হয় 0 না হয় 1 হবে। আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো,
এই যে এগুলা হচ্ছে মৌলিক উপপাদ্য। বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে হলে আমাদেরকে এই মৌলিক উপপাদ্যগুলো বুঝতে হবে। এখানে যে মৌলিক উপপাদ্যগুলো দেওয়া আছে এই মৌলিক উপপাদ্যগুলো তোমাদেরকে বুঝতে হবে যদি বুলিয়ান উপপাদ্যগুলো বুঝতে চাও, এবং পরবর্তী যত বুলিয়ান অ্যালজেব্রা রিলেটেড যত অর্থাৎ ডিজিটাল সার্কিট গুলো যা আছে সবগুলো বুঝতে হলে এই মৌলিক উপপাদ্যগুলো তোমাকে বুঝতে হবে। তো মনোযোগী হও, এখানে যা কিছু দেখতে পাচ্ছ, যেমন x দেখতে পাচ্ছ, y দেখতে পাচ্ছ, মানে এখানে যে অক্ষরগুলো বা বর্ণগুলো দেখতে পাচ্ছ এই বর্ণগুলোর মান দুই ধরনের হবে, হয় 0 হবে না হয় 1 হবে। আমি যদি বলি x এর মান কি হতে পারে, তুমি বলবা x এর মান 0 হবে, যদি 0 না হয় তাহলে 1 হবে। y এর মান কি হতে পারে, 0 হবে, 0 যদি না হয় তাহলে 1 হবে। অর্থাৎ x এর মান হয় 0 না হয় 1, y এর মান হয় 0 না হয় 1। অর্থাৎ এই 0 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে হইতে পারবে না, হয় 0 না হয় 1। চলো এবার আমরা 0 আর 1 দিয়ে এখানে ক্যালকুলেশন গুলো করে ফেলি, এখানে কি কি আছে। তো এই মৌলিক উপপাদ্যের সবগুলা করার জন্য তোমাকে তিনটা অপারেশন আগে জানতে হবে। তিনটা অপারেশন কি আমরা প্রথমে জানলাম, x এর মান হয় 0 না হয় 1, এখানে y আছে যেহেতু y এর মান হয় 0 না হয় 1। আর তিনটা অপারেশন কি কি জানতে হবে, and or not, and or not। and সিম্বলটা হচ্ছে ডট সিম্বল, ডট মানে হচ্ছে and, or মানে হচ্ছে প্লাস, নট মানে হচ্ছে কোন একটা উপরে বার চিহ্ন বা নট চিহ্ন দিলে তাকে নট বলে। তো তিনটার ক্যালকুলেশন কি হইতে পারে আগে জানি। প্রথমে নট বুঝি। নট এর মানে হচ্ছে কোনো কিছুর উপরে বার থাকা মানে হচ্ছে তাকে উল্টাই ফেলা, মানটাকে উল্টাই ফেলা। ধরো n এর মান যদি হয় 0 তবে n বারের মান হবে 1, আবার n এর মান যদি হয় 1 তবে n বার বা n নট এর মান হবে 0। অর্থাৎ নট কি কাজ করতেছে, 0 থাকলে 1 বানাই ফেলতেছে, আর 1 থাকলে 0 বানাই ফেলতেছে, 1 থাকলে 0 বানাই ফেলতেছে, 0 থাকলে 1 বানাই ফেলতেছে। তার মানে আমি যদি বলি যে x এর মান 0 তাহলে x নট এর মান কত, 1। x এর মান যদি বলি 1 তাহলে x নট এর মান কত, 0। তো আমরা বুঝলাম যে নট দ্বারা কি বোঝানো হয়, n = 0 হলে n নট হবে 1, n = 1 হলে n নট হবে 0। এই হচ্ছে মানগুলো উল্টাই যাবে। আর অর এর ক্ষেত্রে কি কি কাজ, অর কি দিবে ফেলো তোমাকে, অর এর ক্ষেত্রে হবে দুইটা, অর এবং এন্ড এর ক্ষেত্রে খুব মনোযোগ। এন্ড এবং অর এর ক্ষেত্রে কি কি, এন্ড মানে ডট বা এবং। সিস্টেমটাতে একটিও যদি 0 থাকে ডটের ক্ষেত্রে, একটাও যদি 0 থাকে তবে পুরাটার মান 0 হয়ে যাবে। ডট আছে কিন্তু 0 কোনো একটার মান, তবে পুরাটার মানেই 0 হয়ে যাবে। সে আমি যদি লিখি a ডট 0, তাহলে ডটের দুই পাশে কয়টা, দুইটা, একটা a একটা 0, তাহলে ওর মান কি হবে, কারণ ডটের ক্ষেত্রে একটাও যদি 0 থাকে তবে ফলাফল 0 হয়ে যাবে। আবার যদি এখানে 1 ডট a ডট b ডট 0 হয় তাহলে এখানে দেখো সবগুলোই ডট, কিন্তু 0 একটা হলো আছে কিনা, একটাও যদি 0 পাও তবে পুরোটার মানই 0 হয়ে যাবে ডটের ক্ষেত্রে। ডট বা এন্ড এর ক্ষেত্রে 0 থাকলেই মান 0 হয়ে যাবে। অর এর ক্ষেত্রে কি হবে, অর এর ক্ষেত্রে হবে সে 1 প্লাস a প্লাস 1। অর্থাৎ অর এর ক্ষেত্রে হচ্ছে একটাও যদি 1 থাকে তবে ফলাফল 1 হয়ে যাবে, একটাও যদি 1 থাকে তবে ফলাফল 1 হয়ে যাবে। এখানে a প্লাস 1 লিখছি, তাহলে এখানে একটা হলো 1 আছে কিনা, প্লাস মানে হচ্ছে অর, তাহলে অর এর ক্ষেত্রে একটাও যদি 1 পাই তাহলে ফলাফল হয়ে যাবে 1। তো এখানে যেহেতু আমরা প্লাস বা অর আছে এবং একটা হলো 1 আছে তাহলে ফলাফল হয়ে যাবে 1। এইভাবে যদি আমরা দেখি যে a প্লাস b প্লাস 1, তাহলে এই যে এই পুরাটা সিস্টেম প্লাসের বা অরের, এই সবটার মাঝে a আছে b আছে 1 আছে, কিন্তু লজিক হচ্ছে কি অরের ক্ষেত্রে একটি যদি 1 পাই তবে ফলাফল 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই সবটার মাঝে একটা হলো 1 আছে কিনা, যেহেতু একটা হলো 1 আছে তাহলে আলটিমেটলি ফলাফল ইকুয়াল 1 হবে। বুঝলাম, নটের ক্ষেত্রে বুঝলাম, অর এন্ড এর ক্ষেত্রে বুঝলাম, অরের ক্ষেত্রে বুঝলাম। নেক্সট, এখন আমরা এই যে এখানে কতগুলো উপপাদ্য দেওয়া আছে এই সবগুলো উপপাদ্য একটু বোঝার চেষ্টা করি, মনোযোগ। আমরা এখানে দেখি দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে উল্টানো, কমপ্লিমেন্ট মানে হচ্ছে উল্টানো। তো বুঝো দুইটা জিনিসকে যদি, কোনো একটা জিনিসকে যদি
আমি দুইবার উল্টাই বা জোড় সংখ্যক বার উল্টাই, তবে ওই জিনিসটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। মনে করো এই যে মার্কারটা, হ্যাঁ, এই মার্কারটাকে আমি এইভাবে ধরলাম, তাহলে এটা তার সম্মুখ অংশ, এটা তার পশ্চাৎ অংশ। এটাকে যদি একবার উল্টানো হয় তাহলে পিছন দিকটা সামনে চলে আসছে আর সামনের দিকটা পিছনে চলে গেছে। একবার উল্টানো হলে, তাহলে আমি যদি বলি কলমটা মানে পেন, পেনকে একবার উল্টাবো, তাহলে উপরে উল্টানো মানে হচ্ছে একটা দাগ দেওয়া, মানে নট করা। তো এটাকে একবার উল্টালে যা ছিল তার উল্টাটা আসবে। এখন এটাকে যদি আরেকবার উল্টাই তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে কিনা, অর্থাৎ এটা সামনে ছিল, একবার উল্টাইছি পিছনটা চলে আসছে, আরেকবার উল্টাইছি আবার সামনেটা চলে আসছে না। তাহলে দুইবার যদি উল্টানো হয় তাহলে পিপি থাকবে, অর্থাৎ যেমন সে ছিল তেমনই পাওয়া যাবে। এইভাবে পৃথিবীর যে কোনো জিনিসে তুমি দুইবার যখন উল্টাইবা তখন পূর্বের জিনিসটাই পাওয়া যায়। এইভাবে দুইবার যখন উল্টাবো পূর্বের জিনিসটা পাওয়া যায়। এক কথায় জোড় সংখ্যক যখন উপরে নট থাকবে, এরকম বার যখন জোড় সংখ্যক থাকবে তখন সে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ পির উপরে জোড় সংখ্যক বার থাকা না থাকা একই কথা। তাহলে আমরা বলতে পারি পি চারটা বার যদি দেই, অর্থাৎ উপরে চারটা নট দিছি, তাহলে এই পির উপরে কয়টা নট? চারটা, অর্থাৎ পি কে চারবার ঘোরানো হয়েছে, চারবার উল্টানো হয়েছে। চারবার উল্টানো যে কথা, পূর্বের জায়গায় ফিরানো একই কথা। অর্থাৎ কোনো কিছুর উপর জোড় সংখ্যক নট থাকলে সেটা পূর্বেরটাই আবার পাওয়া যাবে। নেক্সট, তো এখানে দেখো ডাবল কমপ্লিমেন্ট, এক্স কে দুইবার নোট করা হয়েছে, এক্স কে দুইবার নোট করা হয়েছে। এই জায়গায় প্রথমে এক্স ছিল, তাকে একবার উল্টানো হয়েছে, তাকে আরেকবার উল্টানো হয়েছে, তাহলে দুইবার উল্টালে কি পাওয়া যাবে? পূর্বের এক্স পাওয়া যাবে। তাহলে এক্স ডাবল বার ইকুয়াল এক্স। বুঝতে পারলাম? এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো এক্স এর মান যদি আমরা 0 নেই, তাহলে এক্স কে একবার উল্টালে এই 0 হলে এক্স বারের মান কত হবে? 1। এই যে এখানে n এর মান 1 হলে n বারের মান 0, n এর মান 0 হলে n বারের মান 1। তাহলে x এর মান যদি 0 হয় x বারের মান কত হবে? 1। আচ্ছা, এই x বারটাকে যদি আমি আরেকবার, এই x এর মান বারের মান তো 1, এটাকে যদি আরেকবার উল্টানো হয়, এই উল্টানো, তার মানে কি x বারের মানটা কি পেয়েছিলাম? x বারের মান হচ্ছে, এই x বারের মানটা হচ্ছে 1 আর উপরে একটা বার আছে, তাহলে 1 কে আবার উল্টে গেলে কত পাওয়া যাবে? আবার 0। তার মানে দেখো এই 0 কার মান ছিল? x এর মানই ছিল। তাহলে x কে দুইবার উল্টানো হলে মান কি পাওয়া যায়? আবার ওই 0টাই পাওয়া যায়। অর্থাৎ কোনো কিছুকে যখন তুমি দুইবার উল্টাবা বা একাধিকবার উল্টাবা তখন মান আবার আগেরটাই ফিরে আসবে। বুঝতে পারলাম? নেক্সট, অপরিবর্তনীয় উপপাদ্য বা আইডেম্পোটেন্ট উপপাদ্য বা থিওরেম। x প্লাস x ইকুয়াল x। একই রকমের যদি কতগুলো থাকে, যতগুলা খুশি থাকে, তবে একটাই আসবে। কেন আসবে? দেখো এই যে এটা কেন আসবে, আবার দেখো ডটের ক্ষেত্রে মানে এন্ড এর ক্ষেত্রে একরকম দুইটা মানে একটা আসবে। কি কারণে আসবে আমরা এখানে একটু দেখি। প্রথমে x প্লাস x ইকুয়াল 0টা দেখো। ধরো x এর মান যদি আমি 0 নেই, কারণ এই জায়গায় আমরা জানি x এর মান কি হইতে পারে, হয় 0 না হয় 1, এর বাইরে হবে না। তাহলে একবার 0 নিয়ে চেক করব, একবার 1 নিয়ে চেক করব। তো ধরো x এর মান 0 নিলাম, এই x এর মান 0, তাহলে এই x এর মান তো 0। তো আমরা জানি প্লাস এর ক্ষেত্রে একটিও যদি 1 পাওয়া যায় তো রেজাল্ট 1। এটা প্লাস, কিন্তু দুই পাশের একটাতেও কি 1 আছে? 1 থাকলে 1, কিন্তু 1 কি একটাতেও আছে? নাই। তাহলে রেজাল্ট কত হবে? 0। অর্থাৎ x এর মান 0, এই x এর মানও 0, তো ফলাফলও তো 0ই হইছে। তার মানে এই 0 মানে যদি x হয়, এই 0 মানে যদি x হয়, তাহলে এই 0 মানেও x হবে। এরপর দ্বিতীয়টা আবার মনে করো যে x এর মান যদি আমরা 1 নিই, এই x এর মান যদি 1 নিই, এই x এর মান কত? 1। আর অরের ক্ষেত্রে একটিও যদি 1 থাকে তো ফলাফল কি হয়ে যায়? 1। এটাও 1, এটাও 1, তো একটা হলো 1 আছে, এখানে দুইটাই 1, কিন্তু একটা 1 থাকলেই তো 1 হয়ে যায়, তো দুটো 1 থাকলে তো আরো আগেই 1 হবে। তার মানে কি 1 যেহেতু আছে তার মানে ফলাফল 1। তার মানে বোঝা যাচ্ছে কি x এর মান 0 হলে ফলাফল 0, x এর মান 1 হলে ফলাফল 1। তাহলে x এর মান যদি x হয়, এটাও x হয়, এটাও x হয়, তাহলে ফলাফল হবে কি? x। এইভাবে অসংখ্য x এর মাঝখানে যদি অর চিহ্ন থাকে তবে একটা x এই ফলাফল হবে। সেম ভাবে ডটের ক্ষেত্রে দেখো, সেম ভাবে এই যে এখন এই ডটের ক্ষেত্রে দেখো এই অংশটা, এটা ডট, তো ডটের ক্ষেত্রে আমরা x এর মান একবার ধরে নিতে পারি 0। x এর মান যদি 0 হয় ডট, আবার এই x এর মানও কি হবে? 0। ডটের ক্ষেত্রে একটিও যদি 0 থাকে তবে ফলাফল 0। তাহলে এখানে 0 আছে কিনা? 0 আছে মানে ফলাফল 0।
তাহলে x এর মান 0 হওয়াতে ফলাফল 0 হয়েছে। তাহলে x এর মান 1 হলে কত হবে তা দেখি। x এর মান যদি 1 হয়, x এর মান যদি 1 হয়, তাহলে এই x এর মানও 1, মাঝখানে ডট। বলছি ডটের ক্ষেত্রে বা এন্ড এর ক্ষেত্রে একটিও যদি 0 থাকে তবে ফলাফল 0 হবে। এখন একটাও যদি 0 না থাকে তাহলে ফলাফল 1 হবে। তো এখানে কি কোনো ধরনের 0 আছে? নাই। এটাও 1, এটাও 1। যেহেতু 0 নাই এখানে, তাহলে এটার ফলাফল হবে 1। তাহলে দেখো x এর মান যখন 0 ছিল তখন 0 হয়েছে, x এর মান 1 হতে দুইটাই 1, ফলাফল 1। তাহলে x এর মান x হলে ফলাফল x হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ এন্ড বলো আর অর বলো, এক রকম যদি একাধিক থাকে তবে সবগুলা থেকে একটা আসবে। তাহলে x প্লাস x প্লাস x প্লাস x সমান সমান x, x ডট x ডট x ডট x ডট সমান সমান x। আশা করি এটা বুঝতে পারছো। তারপর চলো আমরা 3 নম্বরটাতে যাই, পরিচিতি উপপাদ্য বা আইডেন্টিফাই থিওরাম। আইডেন্টিফাই থিওরাম এটার মানে হচ্ছে, দেখো এই যে এই জায়গাটা x প্লাস 0 ইকুয়াল x, তো সাধারণ যোগের মতো করে চিন্তা যদি করো x এর সাথে 0 যোগ করলে তো x ই হবে, কিন্তু এইভাবে ভাবা যাবে না। এই x এর মান হয় 0 না হয় 1, এইভাবে একটু নিয়ে দেখি রেজাল্ট কি আসে। ধরো এখানে x ইকুয়াল যদি 0 হয়, তাহলে এই উপপাদ্যের এই x এর জায়গায় কি বসাবো? 0। আর এখানে আগে থেকে আছে 0। মনোযোগ, এটা আমি প্রুফ করতেছি। x এর মান যদি 0 হয়, তাহলে এই x এর জায়গায় 0 বসালাম আর প্লাস 0 আগে থেকে আছে। তো প্লাসের ক্ষেত্রে একটিও যদি 1 থাকে তো ফলাফল 1 হয়। এখানে কি কোনো 1 আছে? একটাও তো 1 নেই, সবগুলো 0। তাহলে এটার ফলাফল কি হবে? 0 হবে। তো দেখো তো x এর মান 0 হওয়াতে ফলাফল কি হয়েছে? 0 হয়েছে। তো আবার যদি আমরা মনে করি যে না, x এর মান আমরা 1 নিব, x এর মান আমরা যদি আবার এই জায়গাটা নেই যে, দুঃখিত, সবাই একটু দেখো, আমরা এটা বুঝতেছিলাম। এটার মধ্যে যদি x এর মান যদি 0 নেই, তাহলে দেখো তো এই x এর মান কত বসাবো? 0 প্লাস আর আগে থেকে আছে 0। অর এর ক্ষেত্রে একটাও যদি 1 থাকে তবে ফলাফল 1 হয়। এখানে কি কোনো 1 আছে? না, সব 0। তাহলে 0 থাকলে এটা ফলাফল কি হবে? 0। এই x এর মান যদি আমরা 1 নিই, তাহলে এই x এর জায়গায় কত বসাবো? 1। আর এটা তো ধ্রুবক, অর্থাৎ 0 0ই থাকবে। এখন এই জায়গায় অর এর ক্ষেত্রে একটা হলো 1 আছে কিনা? 1 আছে। আর একটাও যদি 1 থাকে তবে ফলাফল কি হয়? 1 হয়। তো দেখো তো x এর মান 0 হলে ফলাফল 0, x 0 হলে ফলাফল, x এর মান যদি 0 হয় ফলাফলও 0, x এর মান যদি 1 হয় তবে ফলাফলও 1। তাহলে x এর মান যদি x হয়, তাহলে x 0 সমান x ই তো হবে। বুঝতে পারছি? x এর মান 0 হলে 0 হয়, x এর মান 1 হলে 1 হয়, x এর মান x হলে x ই তো হবে। অর্থাৎ বলা যায় যে x 0 x। তেমনি ভাবে x ডট 1 x কিভাবে, এটা একটু দেখো। x ডট 1 x কিভাবে? x ডট 1 x কিভাবে হলো? x এর মান প্রথমে 0 নেই, x এর মান 0 আর 1 এর 1। তো ডট বা এন্ড এর ক্ষেত্রে একটাও যদি 0 থাকে তো আউটপুট কি হয়? 0 হয়। এই যে এটা ডট, তাহলে একটাও যদি 0 থাকে আউটপুট কি হবে? 0। তো দেখো তো x এর মান 0 হওয়াতে রেজাল্ট 0 হইছে কিনা। এখন আমি x এর মান ধরলাম যে 1, x এর মানটা 1 আর আগে থেকে আছে কি? ডট 1। বলছি এন্ড এর ক্ষেত্রে বা ডটের ক্ষেত্রে একটিও যদি 0 হয় তবে ফলাফল 0 হবে। এখানে কি একটাও 0 আছে? নাই। তার মানে কি এখানে 1 যেহেতু আছে ফলাফল কি হবে? 1 হবে। তার মানে x এর মান 1 হওয়াতে ফলাফল কি হইছে? 1 হইছে। এখন x এর মান যদি দেখে এটা 0 হলে এটা 0 হয়, এটা 1 হলে এটা 1 হয়, তাহলে এই জায়গাটা x হলে এটা x হবে। বুঝতে পারলাম? এখানে 0 হলে 0, 1 হলে 1, x হলে x। এজন্য x ডট 1 x। বুঝতে পারছি? নেক্সট 4 নাম্বারটাতে আসি। আমরা 4 নাম্বার উপপাদ্য দেখি। ডমিনেশন উপপাদ্য বা কর্তৃত্ব উপপাদ্য। x প্লাস এটা নিতে
এটা x প্লাস 1 ইকুয়াল 1, x প্লাস 1 ইকুয়াল 1, এটা বলতে হবে না, আমরা জানি। মাঝখানে যেহেতু অর চিহ্ন আছে, একটা হলো 1 আছে কিনা। x এর মান কি হতে পারে, হয় 0 না হয় 1। x এর মান যাই হোক, যেহেতু অর চিহ্ন, একটা হলো 1 আছে কিনা। যেহেতু একটা হলো 1 আছে, তাহলে এটার ফলাফল তো 1ই হবে। এই যে x প্লাস 1 ইকুয়াল 1। এটার ক্ষেত্রে আসো x ডট 0 ইকুয়াল কত হবে, ডট বা এন্ড এর ক্ষেত্রে, ডট বা এন্ড এর ক্ষেত্রে একটিও যদি 0 হয় তবে ফলাফল কি হয়ে যায়, 0। তাহলে এটা ডট বা এন্ড, এটার ক্ষেত্রে একটি হলো 0 আছে কিনা, একটাও যদি 0 হয় তবে ফলাফল 0। তাহলে x ডট 0 ইকুয়াল 0। নেক্সট, তারপরেরটা দেখো, আমরা এটাতে আসি। বিনিময় উপপাদ্য বা কমিউটেটিভ উপপাদ্য বা কমিউটেটিভ উপপাদ্য, এর মানে হচ্ছে প্রথমে এটা x প্লাস y ইকুয়াল, আচ্ছা বলো তো আজকে কিন্তু প্লাস বা অর, x প্লাস y যে কথা, y প্লাস x একই কথা না, x প্লাস y যে কথা, y প্লাস x একই কথা না। তার মানে আমরা বলতে পারি যে ধরো কেন এক কথা, এটা মান যদি আমি 0 ধরি, এটা মান যদি 0 ধরি, তাহলে 0 প্লাস 0 মানে 0, এটা দরকার নাই, এইভাবে আমরা এটা এমনি বলতে পারি, সাধারণ যোগের মতো যোগ করেও যদি ভাবো। x আর y এইভাবে লেখা যে কথা, y আগে x পরে একই তো কথা। তার মানে কি, এটাকে বিনিময় করলেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না, বিনিময় মানে স্থান চেঞ্জ, y এর জায়গায় x আর x এর জায়গায় y দিলেও মানের কোনো পরিবর্তন হয় না। তেমনি ভাবে ডটের ক্ষেত্রে একই অবস্থা, এই যে এটা x আর y, এটার মাঝখানে ডট, এটা যে কথা, y আর x মাঝখানে ডট একই কথা, অর্থাৎ আগে x পরে y অথবা আগে y পরে x লিখো, তাতে কোনো সমস্যা নেই। যেখানে a b, সেখানে যদি তুমি b a ও লিখো মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জায়গায়ও কি বিনিময় করলেও মানের পরিবর্তন হয় না, এটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ বিনিময়ও যদি করো তবুও মানের পরিবর্তন হচ্ছে না, এটার কথাই বলছে যে বিনিময় উপপাদ্য। নেক্সট, অনুষঙ্গ উপপাদ্য বা এসইউ বা অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ থিওরেম। অনুষঙ্গ উপপাদ্য এই জায়গায় কি বলছে দেখো, এই এতটুকু জায়গা আমি বুঝাচ্ছি, x প্লাস y প্লাস z, অর্থাৎ এটার মধ্যে আমি যদি অর করি বা প্লাস করি, প্রথমে y আর z কে, এটার অরের ফলাফলকে যদি x এর সাথে করি বা যোগ মনে করো, হ্যাঁ, y আর z কে যোগ করে যদি x এর সাথে যোগ করি, যেই মান আসবে x y z, না x আর y কে যোগ করে z এর সাথে করলে একই আসবে। এটা তোমরা বুঝো। ধরো আমি যদি এরকম ভাবে তোমাদেরকে সাধারণ ভাবে বোঝানোর জন্য বলছি, যদি এটা আইসিটি তে এরকমটা না, সহজে বোঝার জন্য এভাবে বলবো, 2 যোগ 3 যোগ 4, তাহলে এটা কি 2 3 আর 4 যোগ করলে হয় 7 সমান সমান 9, তাহলে এই দুইটা যোগ করে 2 এর সাথে যোগ করলে 9 হয়। এটা যে কথা 2 যোগ 3 যোগ 4, তার মানে 2 আর 3 যোগ করলে 5 আর এখানে 4, তাহলে 2 আর 3 যোগ করে 5 আর এখানে 4 যোগ করলে তো একই 9, তো এই যে 9 9। তার মানে এটার কাজ হচ্ছে যে y আর z কে অর করে x এর সাথে অর করা যে কথা, x আর y কে অর করে z এর সাথে অর করা একই কথা। অর্থাৎ এখানে মূল ব্যাপারটা হচ্ছে, যদি চিহ্নগুলো, যদি সবগুলো চিহ্ন এই একরকম হয়, এটাও প্লাস এটাও প্লাস প্লাস, এরকম যদি সবগুলো একই চিহ্নের হয়, প্লাস প্লাসই হয়, তবে এক দুইটার কাজ আগে পরের দুইটা পরে, এই দুইটা আগে ওইটা পরে করলে কোনো সমস্যা নেই। অর্থাৎ সব চিহ্ন আগে থাকলে যেটা আগে যেটা পরে করলে কোনো মানের পরিবর্তন হবে না, একই হবে। তেমনি ভাবে গুণের ক্ষেত্রে দেখো x y z, এই সবগুলোর মাঝখানে একই চিহ্ন কিনা, এই দুইটাকে ডট করে বা এন্ড করে x এর সাথে ডট করা যেই কথা, x y z, এই দুইটাকে এন্ড করে z এর সাথে এন্ড করা একই কথা। মানে পরের দুইটাকে ডট করে x এর সাথে ডট করা যেই কথা, আগের দুইটাকে ডট করে পরেরটার সাথে ডট করা একই কথা। এই হচ্ছে এটা অনুষঙ্গ উপপাদ্য। বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন উপপাদ্য, আমরা এটা করছি। এটা এটা মনে রাখার ব্যাপারটা এইভাবে দেখো, x প্লাস y z,
আমরা যখন সত্যক সারণী করাবো তখন এগুলা প্রুফ দেখাবো, প্রমাণ দেখাবো। এখন মনে রাখার কৌশল, এটা যদি হয়, সবাই মনোযোগী হও, এটা যদি হয় x আর y, একবার লিখবো x প্লাস y, x এর সাথে একবার y মাঝখানে প্লাস, x প্লাস y এর পরের চিহ্নটা কি পাইছি? ডট না, এখানে ডট দিব, দিয়ে আবার x প্লাস z, x প্লাস z। বুঝতে পারছি? তাহলে x প্লাস y z যে কথা, x প্লাস y একবার, আবার x প্লাস z একবার, যেহেতু y z এর মাঝখানে ডট, তাহলে এখানে ডট। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা, দেখো কিভাবে হয়েছে এটা। x প্লাস y z যদি থাকে তো এটাকে ভাঙবা যেভাবে, x প্লাস y একবার ব্র্যাকেট দিবা, y আর z এর মাঝখানে কি ডট, এই ডট চিহ্নটা দিয়ে দিবা, আবার x এর থেকে শুরু করবা, x প্লাস z, x প্লাস z। আশা করি সবাই বুঝছো। নেক্সট পরেরটা, এখন ডটের ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, এটা হচ্ছে সাধারণ গুণ যে তোমরা করো এই গুণের মতো করে, x y প্লাস z, x দিয়ে y কে গুণ করলে কি হয়, x y, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কিন্তু ডট আছে। আবার x দিয়ে z কে, এই মাঝখানে প্লাস আছে প্লাস, x দিয়ে z কে গুণ করলে হবে x z, মাঝখানে নাই মানে ডট আছে। আবার বলছি x দিয়ে y কে গুণ করলে x y, এটার মাঝখানে কোনো নাই মানে ডট, এই প্লাস এর প্লাস, x আর z গুণ করলে হবে x x z। এগুলা গুণ না, এগুলা এন্ড বা ডট, মনে রাখার জন্য এভাবে বলছি। এগুলার মূল প্রমাণটা হবে সত্যক সারণীতে। নেক্সট, ডি মর্গানের উপপাদ্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এটা। এই ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পদে পদে তোমাদের কাছে লাগবে, মনোযোগ দিয়ে থাকতে হবে। ডি মর্গানের উপপাদ্যের সিস্টেম কি, x প্লাস y, এটার উপরে যদি বার দাও, মানে সবটার উপরে নট না, x প্লাস y সবটার উপরে নট না, সবটার উপরে নট হলে প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভাবে নটটা চলে আসবে। x এর উপরে এই নট অ্যাক্টিভ হলে বার, প্লাস এর উপরে হলে ডট, y এর উপরে হলে y বার। অর্থাৎ x থাকলে x বার হয়ে যাবে, প্লাস থাকলে ডট হয়ে যাবে, y থাকলে y বার হয়ে যাবে। তেমনি ভাবে আমি যদি x বার প্লাস y প্লাস z বার এটা দিই, তাহলে এই সবটার উপরে বার না, তাহলে কি হবে, নিচের গুলা উল্টাই যাবে। আছে x বার তাহলে হবে x, এখানে যেহেতু ছিল x হয়ে গেছে x বার, আর এখানে x বার আছে তাহলে x হয়ে যাবে, ছিল প্লাস হবে ডট, ছিল y হবে y বার, ছিল প্লাস হবে ডট, আছে z বার হবে z। তার মানে কোনটার উপর বার না থাকলে বার আসবে, আর বার থাকলে বারটা বাদ করে যাবে। x এর উপর বার আছে, বাদ করে গেছে, প্লাসটা হয়ে গেছে ডট, y এর উপর বার নাই, বার আসছে, প্লাস হয়ে গেছে ডট, z এর উপরে বার নাই, z চলে আসছে, অর্থাৎ বারটা বাদ পড়ে গেছে। এটা হচ্ছে এই একটা ডি মর্গানের সূত্র। আরেকটা ডি মর্গানের সূত্র হচ্ছে ডট দিয়ে, মানে এন্ড দিয়ে। তো এটা একটু দেখো, x ডট y বার যখন হবে, x উল্টাই যা হবে x বার, এখানে যেমন প্লাসটা হয়ে গেছে ডট, এখানে ডট হয়ে যাবে প্লাস, y হয়ে যাবে y বার। তাহলে x ডট y ডট z বার যদি এগুলাতে দেই, x বার উল্টাই যা হবে x ডট উল্টাই যা হবে প্লাস, y উল্টাই যা হবে y বার, ডট উল্টাই যা হবে প্লাস, z বার উল্টাই যা হবে z। আশা করি এটা সবাই বুঝছো। সর্বশেষ উপপাদ্য, মৌলিক উপপাদ্যের সর্বশেষ গুলো হচ্ছে, শেষটা হচ্ছে এটা। দেখো কিভাবে হয়, x প্লাস xy সমান সমান, এখানে x দিয়েছে, তো কিভাবে x টা হয়েছে, x প্লাস xy থেকে যদি আমি x কমন নিই, যায় না, x কমন যায় না, যায়। এখানে যদি 1 লিখি, প্লাস নাই মানে 1, প্লাস এর প্লাস, x চলে গেলে থাকে y, x এর x, এই দুটার মাঝখানে অর চিহ্ন কিনা, আর অরের ক্ষেত্রে আমরা জানি একটাও যদি 1 থাকে তবে ফলাফল 1 হয়ে যায়। 1 প্লাস y, তার মানে কি এই জায়গাটাতে একটা হলো 1 আছে, এই পুরোটার মান 1 হয়ে যাবে, আর x এর সাথে 1 গুণ করলে এই যে x এই তো হয় x, তাহলে এই পুরোটা ফলাফল সমান এটা, অর্থাৎ x প্লাস xy সমান হবে x। বুঝতে পারছো? অর্থাৎ ব্যাপারটা মনে রাখবে এইভাবে, এইটা আর এটা যদি একরকম হয় তবে শুধু x হবে। ঠিক আছে? নেক্সট, এগুলো মুখস্থের মতো করতে হবে, জাস্ট মনে রাখার জন্য আমি কিছু কৌশল দেখালাম। এরপরেরটা দেখো, x আর x প্লাস y,
ইকুয়াল এক্স কিভাবে হয়, এই যে ইকুয়াল এক্স কিভাবে হয়, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স ডট এক্স। এটা বীজগণিত না যে তুমি এখানে এক্স স্কয়ার লিখে ফেলবা, পাশাপাশি ডট দিয়ে লিখতে হবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স ডট এক্স প্লাস এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই। তো একই রকম একাধিক থাকলে একটা হয় না, এই যে এখানে আমরা একই রকম থাকলে একটা হয়, এই দুইটা থেকে একটা এক্স লিখবো আর এটা লিখবো এক্স ওয়াই। এখান থেকে যদি এক্স কমন নিয়ে থাকে কি একটা এক্স চলে আসলে থাকলো 1, একটা এক্স চলে গেলে থাকলো ওয়াই, এক্স এর জায়গায় এক্স, এটা যে কথা 1 এক কথা, কারণ এখানে একটা হলো 1 আছে, এক্স এর সাথে 1 গুণ করলে হবে এক্স, তাহলে এই পুরোটার মান এক্স হয়েছে কিনা, এই যে এই পুরোটার মান এক্স। ঠিক আছে, এছাড়াও একটা সূত্র মনে রাখো যেটা এখানে আসে নাই বা দেওয়া নাই, এটা হচ্ছে সবাই মনোযোগ, এগুলা ডিটেইলস পড়বা হচ্ছে সত্যক সরণিতে গেলে, আমি ওইগুলোর রেকর্ডেড ভিডিও তোমাদেরকে ইনশাআল্লাহ দিব। x প্লাস x বার y এটার মান কত, বা x বার প্লাস x y এটার মান কত, খুব মনোযোগ, এটার মান কত আর হচ্ছে যে এটার মান কত। দেখো এটার উল্টা কিনা, এটা x এর উল্টা x বার না, x এর উল্টা x বার না, এটার উল্টা যদি এটা হয় তবে এই উল্টাটা বাদ পড়ে যাবে, এখানেরটা বাদ পড়বে সবসময়, x এর উল্টা x বার, এই x বারটা বাদ পড়ে যাবে, তাহলে থাকবে কি x প্লাস y। ঠিক তেমনি ভাবে x বারের উল্টা x কিনা, এটার উল্টা এটা না, এখন x বার আছে ঠিক আছে, এটার উল্টা তো x, এখন এই x টা চলে যাবে, অর্থাৎ যৌথভাবে যেটা আছে সেটা চলে যাবে, x বারের উল্টা x, এই x টা চলে যাবে বাদ, তাহলে থাকবে কি x বার প্লাস y। এগুলা সত্যক সরণিতে যে আমরা প্রমাণ সহ শিখবো, এখন হচ্ছে মনে রাখার কৌশল কিছু দেখানো হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে এখানে যে টোটাল 8টা 9টা আছে উপপাদ্য, এই 9টা উপপাদ্য এক ধরনের মুখস্থের মতো করে ফেলতে হবে, যেন এগুলো আমরা পরবর্তীতে ডিজিটাল ডিভাইসের বাকি অংশগুলো